হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সাথে শেয়ার করব তোমাদের জন্য একটি সুখবর। আবারও কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে তোমাদের যোগ্যতা বেসিসে তোমাদের যে নিয়োগ সেটা কিন্তু এবং তোমাদের আবেদন শুরু হয়ে গিয়েছে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব তোমরা কারা আবেদন করতে পারবে এবং এখানে কি কি তোমাদের ন্যূনতম যোগ্যতা, কি কি কোয়ালিফিকেশন এবং তোমাদের কি কি লাগবে এখানে আবেদন করতে। তো প্রথমে তোমাদেরকে বলে দিই যে দেখো, এখানে যেটা আমি প্রথমে শেয়ার করছি সেটা হলো অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য তোমরা যে আবেদন করবে সেটি কিভাবে আবেদন করবে এবং তোমাদের কোন কোন ব্লক বা কোন ডিস্ট্রিক্ট থেকে এটি আবেদন করার জন্য তোমাদের আবেদন শুরু হচ্ছে সেটাও আমি জানিয়ে দেবো এবং আবেদনের শেষ তারিখ, বয়স, শিক্ষাগত যোগ্যতা সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদেরকে বলে রাখি, ভিডিও শেষে আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দেবো যে এটা তোমাদের কোন ডিস্ট্রিক্টের আবেদনপত্র শুরু হলো। তো দেখো, প্রথমেই বলে দিই যে আবশ্যিক শর্তাবলী বা তোমাদের এখানে কি কি শর্তাবলী চেয়েছে। অর্থাৎ তোমাকে দেখো, একজন আইসিডিএস কর্মী বা সহায়িকা পদের জন্য আবেদন করতে হলে প্রথমে কিন্তু তোমাকে ভারতীয় নাগরিক এবং ফিমেল অর্থাৎ মহিলা কিন্তু হতে হবে। তোমরা জানো অঙ্গনওয়াড়িতে শুধুমাত্র অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা হিসেবে শুধুমাত্র কিন্তু মহিলাদেরকে এখানে নিয়োগ দেওয়া হয়। তারপরে দেখো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা। এখানে কিন্তু তোমরা অনেকেই জানো যে মাধ্যমিক পাস কিন্তু ন্যূনতম যোগ্যতা আগে ছিল, কিন্তু বর্তমানে কিন্তু এখানে দেখো লেখা রয়েছে যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে তোমাকে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে। এবং এক্ষেত্রে তোমরা যদি এসসি, এসটি বা ওবিসি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের যে ছাড় রয়েছে সেটা দেখতে পাচ্ছ। এবং এক্ষেত্রে কিন্তু তোমাদের যে ইডাব্লিউএস রয়েছে সেখানেও কিন্তু সকল ক্ষেত্রে একই তোমাদের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এইচএস পাস কিন্তু লাগবেই। তারপরে দেখো, এখানে বলা রয়েছে তোমরা যদি আরও হায়ার এডুকেটেড হও, অর্থাৎ তোমাদের যদি এমএ পাস, বিএ পাস থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম কোনো ভ্যালু দেওয়া হবে না, সেটাও কিন্তু বলা রয়েছে। নেক্সট দেখো, তোমাদের বয়স কত বলেছে সেটা জানিয়ে দিই। এখানে দেখো 1/1/2024 এই তারিখ থেকে এবং তোমাদের এই তারিখ পর্যন্ত দেখো বলা রয়েছে যে 2/1/1989 এর মধ্যে কিন্তু তোমাদের বয়স 18 থেকে কিন্তু তোমাদের বয়স 35 হতে হবে, যেটা লেখায় রয়েছে দেখো যে 18 থেকে কিন্তু তোমাদের বয়স 35 হতে হবে, নইলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। এছাড়াও তোমরা যারা এসসি, এসটি, ওবিসি রয়েছে তাদেরকে কিন্তু তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের যদি জন্ম সার্টিফিকেট না থেকে থাকে সেই ক্ষেত্রে তোমাদের যে অ্যাডমিট কার্ড বা শংসাপত্র রয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের বয়স কাউন্ট করা হবে। নেক্সট দেখো, ঘ নম্বরে বলা হয়েছে যে স্থায়ী বাসস্থান সংক্রান্ত শর্ত, অর্থাৎ তুমি যেই অঞ্চলের জন্য আবেদন করবে সেখানকার তোমাকে স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে তোমরা যে তোমাদের রিজিনাল সার্টিফিকেট থাকে সেটা নিতে পারো, অথবা তোমাদের যদি ভোটার কার্ড থাকে সেই ভোটার কার্ডের থেকে কিন্তু তোমাদের দেখা হবে যে তুমি সেই অঞ্চলের বাসিন্দা কিনা সেটা। নেক্সট রয়েছে পরীক্ষা, যেটা সবচেয়ে ভাইটাল পার্ট। তোমরা অনেকেই প্রশ্ন করো যে পরীক্ষা কত নম্বরের হয়, কিভাবে কি হয় না হয়। তো দেখো, এখানে টোটাল 100 নম্বরের পরীক্ষা যেটা বলা রয়েছে। দেখো, পরীক্ষার পূর্ণমান 100 এবং এখানে 90 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হয় এবং সময় থাকে 2 ঘন্টা। এক্ষেত্রে যারা প্রতিবন্ধী রয়েছে অর্থাৎ যারা হ্যান্ডিক্যাপড রয়েছে তাদের জন্য কিন্তু এক্সট্রা 40 মিনিট সময় দেওয়া হয়। এবং দেখো, যে 40 মিনিট সময় অর্থাৎ টোটাল কিন্তু প্রতিবন্ধী যারা তাদের কিন্তু সময় থাকে 2 ঘন্টা 40 মিনিট, আর যারা নর্মাল ক্যান্ডিডেট তাদের জন্য 2 ঘন্টা সময় থাকে। দেখো, এখানে তোমাদের সিলেবাস কী কী থাকে। তো 90 নম্বরের যে লিখিত পরীক্ষা হয় তার যে সিলেবাস এখানে তুলে দেওয়া রয়েছে। দেখো যে প্রথমে কিন্তু একটা বাংলা ভাষায় 150 শব্দের মধ্যে একটি রচনা লিখন থাকে, যেটার নম্বর থাকে 15। নেক্সট রয়েছে দেখো, পাটিগণিত থেকে তোমাদের প্রশ্ন থাকে। পাটিগণিতের 10ম শ্রেণী অর্থাৎ 10th লেভেলের তোমাদের এক্সাম হয় এবং এখানে 20 নম্বর থাকে এই ম্যাথ বা পাটিগণিত থেকে। দেন জনস্বাস্থ্য, পুষ্টি, নারী সামাজিক অবস্থান, এখান থেকে তোমাদের 15 নম্বরের প্রশ্ন থাকে। নেক্সট রয়েছে ইংরেজি থেকে দেখো, ইংরেজির যে প্রশ্ন সেটাও 10th লেভেলের হয় এবং এখানে নম্বর 20 থাকে। এবং সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে থেকেও কিন্তু তোমাদের এখানে 20 নম্বর থাকে। তো দেখো, এখানে 20 নম্বর হয়ে গেছে, রটা হয়তো প্রিন্টিং মিস্টেক হয়েছে। তো এই তোমাদের সিলেবাস। এবং এখানে দেখো, ইংরেজি ছাড়া তোমাদের আর কী কী রয়েছে সবটা তোমরা, পুরোটা যেহেতু ডিটেলস বলা সম্ভব না, তোমরা এই নোটিশটা ভালো করে পড়বে, জানবে, তারপরে কিন্তু আবেদন করবে। আর সব কিছুই কিন্তু তোমাদের যেগুলো বললাম রচনা লিখন বাদে কিন্তু সবগুলো তোমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন হবে। নেক্সট তারপর কি রয়েছে দেখো, তোমাদের যেটা বললাম যে 90 নম্বরের পরীক্ষা হবে এবং এখানে বলা রয়েছে দেখো যে ন্যূনতম 30। এই ক্ষেত্রে কিন্তু তোমরা অনেকেই বলো যে আমি তো 30 পেয়েই যাব, কিন্তু দেখো তুমি যদি 30 পাও সেক্ষেত্রে অনেকে থাকে যারা তোমার চেয়ে হাই র্যাঙ্ক করে বা তোমার চেয়ে বেশি স্কোর পায়। সেক্ষেত্রে তুমি যদি 30 পাও তাহলে নিশ্চয়ই তোমাকে নেবে না, তোমার চেয়ে যারা বেশি পেয়েছে তাদেরকে নেবে। সুতরাং চেষ্টা করবে যাতে তোমরা মার্কটা অর্থাৎ যতটা বেশি, আর এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকে না, সুতরাং তোমরা যতটা পারবে কিন্তু বেশি বেশি করে তোমরা
স্কোর করার চেষ্টা করবে, যাতে তোমাকে সবার আগে বা মানে নেওয়া যেতে পারে এরকম একটা সম্ভাবনা থাকে। তো দেখো নেক্সট যেটা বলা রয়েছে যে এখানে সংরক্ষণ সংক্রান্ত শর্তাবলী। তো এখানে তোমরা যেটা একটু আগে বলছিলাম যে এসসি এসটি ওবিসি যদি হও, সেক্ষেত্রে তোমাদের ব্লক থেকে বা পঞ্চায়েত থেকে একটা লিস্ট ওপেন করা হবে, সেখানে হয়তো তোমরা দেখতে পাবে, বা এখানেও যদি পিডিএফে থাকে আমি তোমাদের দেখিয়ে দেবো যে তোমাদের যে সংরক্ষণ রয়েছে সেই সংরক্ষণ অনুযায়ী তোমাদের কতটা কি কতগুলো সিট রয়েছে। নেক্সট দেখো অবসরকালীন বয়স, অর্থাৎ তোমরা কিন্তু এখানে 65 বছর অবধি চাকরি করতে পারবে। এছাড়াও কর্মক্ষেত্র দেখো, এখানে তোমাদের কর্মক্ষেত্র সম্পর্কে এখানে বলা রয়েছে যে তোমাদের এখানে যে তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে, তারপর কিন্তু তোমাদেরকে এখানে যে তোমাদের যে তোমাদের মানে যেই প্রশিক্ষণ দেওয়া হয় সেটার জন্য কিন্তু তোমাকে প্রস্তুত থাকতে হবে, এবং তোমাকে কর্মক্ষেত্র হিসেবে কিন্তু তোমার যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলের মধ্যেই তোমাকে কিন্তু সেখানে পোস্টিং দেওয়া হবে। তারপর প্রশিক্ষণ, যেটা বললাম যে অবশ্যই তোমাকে প্রশিক্ষণের জন্য তৈরি থাকতে হবে, সবসময়ের জন্য প্রস্তুত থাকতে হবে, যখন বলবে তখনই যেতে হবে। তো দেখো এখানে ওয়েবসাইট বলে দেওয়া রয়েছে, তোমরা এই ওয়েবসাইটে ভিজিট করলে কিন্তু আমি যে পিডিএফটা ওপেন করেছি সেটি পেয়ে যাবে। দেখো আবেদনের শুরু অর্থাৎ 17 তারিখ থেকে, অর্থাৎ 17/1/2024 থেকে কিন্তু তোমাদের আবেদন শুরু অলরেডি হয়ে গেছে, এবং আবেদনের শেষ তারিখ বলা রয়েছে দেখো 10/2/2024, অর্থাৎ 10 তারিখ কিন্তু তোমাদের আবেদনের শেষ, অর্থাৎ ফেব্রুয়ারির 10 তারিখ, অর্থাৎ হাতে কিছু অনেক কটা দিনই সময় রয়েছে। তোমরা ভেবে চিন্তে একদম সুন্দরভাবে কিন্তু আবেদন করবে, আবেদনের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ভুল করবে না। আর আরেকটা তোমাদের বলে রাখি, তোমাদের যদি কখনও তোমরা যদি গ্র্যাজুয়েশন বা হায়ার এডুকেটেড হও, তো সেখানেই তোমরা সেই ইনফরমেশনটা কিন্তু পুট করে রাখবে যে তুমি গ্র্যাজুয়েট। এখানে এইচএস চেয়েছে মানে তোমরা এটাই না যে শুধু এইচএসই দেবে, কিন্তু এখানে তোমাদের যতটা হায়ার এডুকেটেড অর্থাৎ হায়ার কোয়ালিফিকেশান যতটা রয়েছে ততটাই আমি দেওয়ার জন্য তোমাদেরকে সাজেস্ট করব। কারণ এরপরে হয়তো তুমি পেয়ে গেলে সহায়িকার পদটি, তারপর যখন তুমি প্রমোশনের জন্য যাবে সেক্ষেত্রে তোমাকেও সেখানেও হয়তো কর্মী পদের জন্য এইচএস পাসই লাগবে, কিন্তু তারপরে যদি তুমি কোনো দিন প্রমোশনের জন্য অ্যাপ্লাই করতে যাও, তখন কিন্তু তোমার এই যে বিএ পাস বা গ্র্যাজুয়েশান এটা কিন্তু তোমার সেটা নেবে না। কারণ তুমি হয়তো আগে তাদেরকে যদি লুকিয়ে রাখো, সেক্ষেত্রে কিন্তু তারা সেটা নিতে চাইবে না, বা তোমাকে আবার ডবল করে কিন্তু গ্র্যাজুয়েশন বা এমএ করতে হতে পারে, তারপরে তোমাকে আবেদন করতে হবে। তো এটা একটা প্লাস পয়েন্ট যেটা আমি তোমাদের সাথে শেয়ার করে রাখলাম। তারপরে দেখো প্রতিবন্ধীর ক্ষেত্রে বলা রয়েছে, দেখো 40% প্রতিবন্ধী হলে তাকেই কিন্তু প্রতিবন্ধী হিসেবে ধরা হবে, এবং তার যে সার্টিফিকেট রয়েছে সেগুলি অনুযায়ী তার দেখা হবে, এবং যে পরীক্ষার সময় সেটা কিন্তু 2 ঘন্টা 40 মিনিট তাকে দেওয়া হবে। এরপর দেখো তোমাদের কি কি বলা রয়েছে আমি সবটাই বলে দিচ্ছি। এরপরে যে তোমাদের এক্সামের যখন ডেট দেওয়া হবে, তখন এই যে ওয়েবসাইট একটু আগে বললাম, তো এখানে তোমাদের রঙিন প্রিন্ট আউট অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, এবং এই ওয়েবসাইটে ভিজিট করলে তোমরা পেয়ে যাবে। নেক্সট যখন তোমাদের এক্সাম হবে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তারপরে দেখো এখানে কিন্তু কোনো রকম তোমরা যদি ভুল তথ্য দিয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের যে পদ পরীক্ষা সেটা কিন্তু বাতিল করা হতে পারে। সুতরাং তোমাদেরকে একটু আগে যেটা বললাম যে খুব সাবধানে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে। নেক্সট দেখো বলা রয়েছে যে এখানে তোমাদের দেখো এটা কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীর ক্ষেত্রে, একটু আগে যেটা বললাম সেটা হলো অঙ্গনওয়াড়ি সহায়িকা, এখানে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীর ক্ষেত্রে পদ বলেছে। এবং এখানে তোমাদের দেখো এখানেও সেম যে আবশ্যিক শর্তাবলী সেগুলোও কিন্তু সেম বলা রয়েছে যে ভারতীয় নাগরিক হতে হবে, তোমাকে ন্যূনতম যোগ্যতা এইচএস পাস হতে হবে, বয়স 18 থেকে 35। নেক্সট বলা রয়েছে যে সেই অঞ্চলের স্থায়ী বাসিন্দা এটসেট্রা, যেগুলো একটু আগে আমি তোমাদের রিপিট করলাম। তাছাড়া তোমাদের এক্সাম কতটা হয় সেটাও বললাম যে 90-এর লিখিত, এবং তোমাদের যে 10 নম্বর থাকে সেটা কিন্তু সেই 10 নম্বরের ইন্টারভিউ হয়। তো তারপরে দেখো সেম জিনিসই বলা রয়েছে, এটা আমি শেয়ার করলাম অঙ্গনওয়াড়ি কর্মীর ক্ষেত্রে, এবং এই প্রথমে যেটা শেয়ার করলাম সেটা অঙ্গনওয়াড়ি সহায়িকার ক্ষেত্রে। এখানেও দেখো এখানে অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে ওইখানে দেখো প্রমোশনের জন্য বলা হয়েছে, অর্থাৎ অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদের, অর্থাৎ এখানে তোমাদের 5 বছরের এক্সপিরিয়েন্স থাকলে অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে তোমরা অঙ্গনওয়াড়ি কর্মীর কিন্তু পদোন্নতি বা প্রমোশনের জন্য অ্যাপ্লাই করতে পারো। তো এটাও এখানে দেওয়া রয়েছে। নেক্সট তোমাদের যেটা বলা রয়েছে সেটাও আমি শেয়ার করছি তোমাদের সাথে। নেক্সট এটা তোমাদের আবেদনপত্র বলা রয়েছে, এবং এখানে কিন্তু তোমরা আবেদন করবে অনলাইনের সাহায্যে, এবং কেউ যদি অনলাইনে না করো সেক্ষেত্রে কিন্তু তোমরা অফলাইনের মাধ্যমে করতে পারো কি না সেটা একবার ভালোভাবে জেনে নেবে। তো এবার আমি তোমাদের সাথে শেয়ার করি যে এই যে আবেদনটা কবে থেকে শুরু হলো সেটা শেয়ার করলাম, এবং শেয়ার করি যে তোমাদের এটা আবেদন কোথা থেকে শুরু হয়েছে। তো দেখো এখানে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ, বংশীহারি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, বুনিয়াদপুর, দক্ষিণ দিনাজপুর। তো দেখো এটা কিন্তু দক্ষিণ দিনাজপুর। তো দেখো দক্ষিণ দিনাজপুরের কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। তো দক্ষিণ দিনাজপুরের যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য এখানে লেখা রয়েছে দেখো নোটিশেই যে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য যে বংশীহারি এলাকা রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে।
এখানে দেখো সিট বলা রয়েছে এবং তোমাদের এখানে স্যালারি কত দেওয়া হয় সেটাও বলা রয়েছে। এটা যেহেতু কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুটি প্রজেক্ট থেকে শুরু হয়, তো দুটি প্রজেক্টে তোমরা এক জায়গায় 2250 টাকা এবং একটি ক্ষেত্রে 4050 টাকা এটা কিন্তু পাবে। তো দেখো তো এখানে তোমাদের সিট সংখ্যা বলা রয়েছে। দেখো ব্রজবল্লভপুর, এখানে তোমাদের মোট শূন্যপদ রয়েছে 5টি এবং অসংরক্ষিত অর্থাৎ ইউআর অর্থাৎ জেনারেল যারা রয়েছে তাদের জন্য একটি। এখানে দেখো লেখা রয়েছে ইউআর ইসি অর্থাৎ ইসির কিন্তু কোনো সিট নেই, ইডাব্লিউএস এরও কোনো সিট নেই। তপশিলি জাতির অর্থাৎ এসসি থেকে যারা বিলং করো তাদের জন্য 2টো সিট রয়েছে। তারপরে বলা রয়েছে দেখো ওবিসি এর সিট নেই এবং ওবিসি বি থেকে যারা বিলং করো তাদের কিন্তু একটি সিট রয়েছে এবং অন্যান্য অর্থাৎ ওবিসি বি বা এরকম সামথিং যারা ক্যাটাগরি রয়েছে তাদের জন্য একটি এবং অনগ্রসর শ্রেণী বি অর্থাৎ ওবিসি বি ইসি যারা রয়েছে তাদের জন্য কিন্তু কোনো রকম শূন্যপদ নেই। এটা বললাম ব্রজবল্লভপুরের সিট সংখ্যা। নেক্সট রয়েছে দেখো এলাহাবাদের সিট সংখ্যা হলো 6টি, এখানে বলা রয়েছে 6টি। দেখো 6টি মোট শূন্যপদ কিন্তু এখানে 6টি বলা রয়েছে। আর ব্রজবল্লভপুরের ছিল 5টি, এলাহাবাদের 6টি এবং দেখো গাঙ্গুরিয়ার কিন্তু 2টি শূন্যপদ রয়েছে। তো এগুলো তোমরা দেখে নেবে যে তোমাদের কোন কাস্ট অর্থাৎ কোন তোমাদের কাস্ট থেকে বা তোমরা যারা সংরক্ষিত বা অসংরক্ষিত রয়েছে তাদের মানে কোন তোমাদের গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কতগুলো সিট রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমরা দেখবে। এটা গেল তোমাদের অঙ্গনওয়াড়ি যে কর্মী সহায়িকা পদের জন্য আবেদন, সেই ক্ষেত্রে আমি তোমাদের সিট সংখ্যা বললাম। এবার তোমরা এখানে দেখো অঙ্গনওয়াড়ি কর্মীর ক্ষেত্রে কতগুলো সিট সংখ্যা বলা রয়েছে সেটিও তোমাদের এখানে জানিয়ে দিই। তো দেখো যে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিযুক্তির জন্য এখানে দেখো বংশীহারি পঞ্চায়েতের আন্ডারে তোমাদের কতগুলি কর্মীর শূন্যপদ রয়েছে। তো দেখো মোট শূন্যপদ রয়েছে 2টি এবং অসংরক্ষিত বা আনরিজার্ভ অর্থাৎ যারা জেনারেল তাদের জন্য কিন্তু সিট সংখ্যা নেই। এসসিদের জন্য 2টি রয়েছে, তপশিলি অর্থাৎ এসটিদের জন্য কোনো রকম কোনো সিট নেই। এবং তারপরে দেখো যে ওবিসি এ ওবিসি বি এবং যে শারীরিক প্রতিবন্ধী অর্থাৎ পিএইচ রয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য কিন্তু কোনো রকম কোনো সিট সংখ্যা নেই। তো এখানে টোটাল যে কর্মী পদের জন্য কিন্তু 2টো সিট রয়েছে এবং তোমরা এই 2টো সিটের জন্য আবেদন করতে পারো। এটা কিন্তু রিজার্ভ রয়েছে এসসিদের জন্য। নেক্সট তোমাদের বলা রয়েছে দেখো আইসিডিএস যে কর্মী থেকে সহায়িকার জন্য যে প্রমোশন সেখানে কতগুলো সিট সংখ্যা রয়েছে। তো দেখো কর্মী থেকে পদোন্নতি অর্থাৎ তোমাদের আইসিডিএস সহায়িকা থেকে কর্মী পদে পদোন্নতি অর্থাৎ প্রমোশনের জন্য তোমাদের এখানে কিন্তু মোট শূন্যপদ 4টি রয়েছে, দেখতেই পাচ্ছ মোট শূন্যপদ 4টি এবং অসংরক্ষিত অর্থাৎ ইউআরদের জন্য এখানে 3টি রয়েছে, তপশিলি জাতিদের জন্য 1টি রয়েছে অর্থাৎ এসসিদের জন্য 1টি এবং তপশিলি উপজাতি বা এসটিদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো সিট সংখ্যা এখানে সংরক্ষিত করা বা সংরক্ষণ করা নেই। তো ভিডিওতে আমি এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরেও যদি আর তোমাদের কোনো কিছু জানার থাকে তো অবশ্যই জানিও। আর আমি তোমাদের একটা কথা জানিয়ে রাখি, আমার চ্যানেলে কিন্তু আমি আইসিডিএসের যে এক্সাম প্রিপারেশন সেটা কিন্তু অলরেডি স্টার্ট করেছি, সেখানে আমি কিছু ক্লাস দিয়েওছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো এবং ক্লাসগুলো কন্টিনিউ করতে পারো। তো ভিডিওটা আমি এইটুকুই শেয়ার করলাম। দক্ষিণ দিনাজপুরের অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তোমরা যারা ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই আবেদন করে দিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলে কিন্তু তোমরা নিত্য নতুন সব রকমের কিন্তু তোমরা যে আপডেট সেটা কিন্তু পেয়ে যাবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা প্রিপারেশন শুরু করছো তারা কিন্তু আমার চ্যানেল ভিজিট করলে তোমরা কিন্তু সেখান থেকে অনেক রকম ক্লাস পেয়ে যাবে এবং ইন্টারভিউ কেমন হয় সেরকম এক্সপিরিয়েন্সের ক্লাস পেয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং।